সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে। বদ্যিবাড়ির ৩৬তম পর্বে সঙ্গে আছি মুজাহিদ শুভ। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের আজকের বিষয় সিজোফ্রেনিয়া, একটি মানসিক রোগ। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন মনোরোগ বিশেষজ্ঞ। চলুন শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার প্রথমে অর্থাৎ ডানে আছেন আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগের প্রধান ও সিএমএইচ ঢাকার উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম। এবং এরপরে আছেন মুন্নু মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর অধ্যাপক ডাক্তার আব্দুল ওহাব। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকে আমাদের বদ্যিবাড়িতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন www.facebook.com/সময়নিউজ.tv-তে। এখানে ফেসবুক কমেন্টের মাধ্যমে সিজোফ্রেনিয়া ছাড়াও যে কোনো মানসিক সমস্যা নিয়ে চিকিৎসকদের প্রশ্ন করতে পারেন। এছাড়াও বিশেষজ্ঞদের সাথে সরাসরি কথা বলতে ফোন দিতে পারেন 02967006 নম্বরে। আমন্ত্রিত অতিথিরা আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবেন। দর্শক, আর দেরি নয়, চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি প্রথমেই আজিজুল ইসলাম স্যারকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু আজকের প্রোগ্রাম আমাদের সিজোফ্রেনিয়া নিয়ে, সিজোফ্রেনিয়া বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। ফার্স্ট অফ অল আমি এই সময় টিভিকে এবং আপনাকে এবং তার প্রযোজককে ধন্যবাদ দিই। প্রথমে ধন্যবাদটা এই জন্য যে সিজোফ্রেনিয়া একটি কঠিন জটিল মানসিক রোগ, সেটা নিয়ে আমরা কথা বলছি। তার চেয়েও ইম্পর্টেন্ট হিসাব হলো যে এটা একটা অবহেলিত ব্যাপার, বাট আপনারা একটা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, ইম্পর্টেন্স দিচ্ছেন, সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। সিজোফ্রেনিয়া যে নামটা, আমরা স্কিজোফ্রেনিয়া বলতে পারি, সিজোফ্রেনিয়া বলতে পারি। এই নামটাতেই প্রথমে এর অর্থটা বোঝা যায়। স্কিজ মানে স্প্লিট, মানে ভাঙা। আচ্ছা। ফ্রেনিয়া মানে মাইন্ড। সো মনটা ভেঙে যায়, স্প্লিট হয়ে যায়। সো যে রোগে, যে মানসিক রোগে এরকম মনটা ভেঙে যায়, স্প্লিট হয়ে যায়, তার আবেগ, অনুভূতি, চিন্তা চেতনার ব্যত্যয় ঘটে, সেটা হলো সিজোফ্রেনিয়া। এবং সিজোফ্রেনিয়া সবচেয়ে জটিল মানসিক রোগ। আমরা বলি সাইকোটিক, গুরুত্বপূর্ণ মানসিক রোগ, যেখানে সাধারণত রোগী বুঝে না, যে অনেক ক্ষেত্রে বুঝে না যে সে একটা রোগে ভুগছে বা তার কোনো রোগ আছে। আমি এইভাবে এটাকে প্রথমে বিশ্লেষণ করতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো যে উনি তো বললেন যে এটা একটু অবহেলিত, আসলে এই বিষয় নিয়ে খুব বেশি আলোচনা কম হয়। তারপরেও আমরা শুনে থাকি যে সিজোফ্রেনিয়া নিয়ে এক ধরনের ভ্রান্তি আছে মানুষের মধ্যে। এই ভ্রান্তিটা আসলে কি, আদৌ আছে কিনা? ভ্রান্তি তো অবশ্যই আছে। সেটা হচ্ছে যে যেটা ব্রিগেডিয়ার আজিজ বললেন, যে এটা অবহেলিত এবং একটা বড় ধরনের মানসিক রোগ। আসলে মানসিক রোগ মন যেটা, এটা একটা বায়বীয় জিনিস, আমরা মনকে দেখতে পাই না। কিন্তু শরীরের গুরুত্ব এই জন্য যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এই নাক, কান, হাত, পা, এগুলো আমরা দেখতে পাই এবং এখানে যদি কোনো সমস্যা হয় সেগুলো আমরা টাচ করতে পারি, পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি। কিন্তু মন তো ওইভাবে আমরা পাই না। যে মনের যে রোগটা, এইটা শরীরের মাধ্যমেই উপসর্গগুলো আসার কারণে মানুষজন প্রথমেই ছুটে যায় সেই শারীরিক রোগ বিশেষজ্ঞদের কাছে। সো তারা যদি এটা ঠিকমতো অ্যাড্রেস করতে না পারে, তখন এই ভ্রান্তিটা হয় এবং মানুষজন, সাধারণ মানুষের কাছে এটা জানা নেই। না জানার কারণেই মানুষজন ওইটা ভুল বোঝে। এই জন্য আমাদের দায়িত্ব হয়ে পড়েছে এখন যে এই সিজোফ্রেনিয়া বা অন্যান্য যে মানসিক রোগগুলো আছে, এর উপসর্গগুলো কি, সে কীভাবে বুঝবে? উপসর্গের আগে একটু জানতে চাই যে মানে আক্রান্ত হওয়ার কতদিনের মধ্যে মানে আশেপাশের মানুষ অন্তত জানতে পারে, নাকি খুব দ্রুত সময়ে বুঝতে পারে যে সে? এক একটা রোগ এক এক রকম। আপনি সিজোফ্রেনিয়ার কথা যদি আমরা বুঝি, তো সিজোফ্রেনিয়া রোগটা শুরু হওয়ার সাথে সাথে বোঝা ডিফিকাল্ট। কারণ ওরা হয়তো প্রথমেই ধরেন সেই একটা ক্লাস 10-এর 15-16 বছরের একটা বাচ্চার যদি এখানে হয় সিজোফ্রেনিয়া হয়, যেদিন থেকে হলো, তখন সে একটু পারপ্লেক্স থাকে, ভীত থাকে। সে মানে তার ওই অবয়বটা বা তার ওই আচার আচরণটা বাবা মা ঠিকমতো বুঝতে পারে না। ওইটা 3-4-5 মাস চলে যায়, তারপর তারা বুঝতে পারে। যখন সে অন্যান্য উপসর্গগুলো চলে আসে, তখন সে বুঝতে পারে। এমন কি হয় যে অন্যান্য ডাক্তারের কাছে যাওয়ার পরে ধীরে ধীরে একটা সময় গিয়ে বুঝে? এমন হয়, এরকম হতে পারে। আচ্ছা, যেহেতু বয়সের প্রশ্ন আসলে আপনার কাছে জানবো যে কোন বয়সে আসলে আক্রান্ত বেশি হয়? সাধারণত টিনেজার্সদের মধ্যে সবচেয়ে বেশি হয়। 13 to 39 বা 13 to 43 এই বয়সের মধ্যে সৃজন। 13 থেকে 39 আমরা বলি, 3-13-39 নামতা যদি মুখস্থ রাখি। 13 থেকে 39 বছরের পরে সাধারণত সিজোফ্রেনিয়া হয় না, 13 থেকেই শুরু হয়। টিনেজার্সটা হলো সবচেয়ে বেশি কমন এইজ যেটা সিজোফ্রেনিয়া হয়, বিকজ এই সময় কিন্তু চিন্তা শক্তিটা প্রকাশ হয়, ডেভেলপমেন্ট হয়, বিকশিত হয়, মনন বিকশিত হয়।
এই সময় সিজোফ্রেনিয়ার অ্যাটাকটা সাধারণত হয়। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে সিজোফ্রেনিয়ার রোগটা হলো আপনার মনন, আপনার চিন্তা চেতনা, আপনার অনুভূতি, আপনার আবেগ সবগুলিতে কিন্তু এফেক্ট করে। সেই জন্য আমি বলেছি এটা গুরুতর মানসিক রোগ। মানুষের যত চলৎ শক্তি, কর্মশক্তি, চিন্তা শক্তি, স্পৃহা, উদ্যম সবগুলিতে সিজোফ্রেনিয়াতে এফেক্ট করে। এইটার জন্য এটার গুরুত্ব বেশি। আমি আরেকটু পূর্বের প্রশ্নতে যাই, যেটা প্রফেসর ওয়াহাব উত্তর দিচ্ছিলেন। আপনারা বরং যোগ করলে বেশি সুন্দর হয় আমরা আর কি। বলছি যে এই যে আমাদের মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা, কারণ মানসিক রোগের প্রকাশ, মানসিক রোগের লক্ষণ সামাজিক, শিক্ষা, ধর্মীয়, এই সমস্ত জিনিসকে একসাথে এনক্যাম্পাস করে, একসাথে এগুলিকে আষ্টে পৃষ্ঠে বাঁধে। সেই জন্য মানুষের মধ্যে ধারণাটা একটু ব্যতিক্রম আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো, আমরা তো ডিজিটাল বাংলাদেশ, জ্ঞানে বিজ্ঞানে আমরা অনেক প্রভূত উন্নতি করেছি, অনেক এগিয়ে গিয়েছি, বাট সাইকিয়াট্রি রোগ বোঝার জন্য, মানসিক রোগ বোঝার জন্য আমাদের চিন্তা চেতনা অনেক পিছনে পড়ে আছে। সেই জন্যই আমরা অনেক কিছুর সাথে, ভূতে ধরার সাথে, জিনে ধরার সাথে সিজোফ্রেনিয়াকে আমরা তালগুল পাকিয়ে ফেলি। কিন্তু যদি আমরা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করতে যাই, তাহলে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পারবো যে সিজোফ্রেনিয়া অন্য 10টা বৈজ্ঞানিক রোগের মতো। আপনাকে একটা ছোট্ট উদাহরণ আমি এখানে যোগ করি। ডায়াবেটিস যে রোগীটা, ডায়াবেটিস যে রোগটা, আমরা জানি যে ইনসুলিন নামক একটা হরমোনের জন্য এই ডায়াবেটিস রোগটা হয়, ইনসুলিন কমে গেলে হয়। স্কিজোফ্রেনিয়া রোগটা বা সিজোফ্রেনিয়া রোগটা ঠিক এমনিভাবে ডোপামিন নামক একটা ব্রেনের কেমিক্যালস আছে, নিউরোকেমিক্যালস বলে, নিউরোট্রান্সমিটার বলে, এইটার ব্যতয় হলে, এটার বেশি কাজ করলে সিজোফ্রেনিয়ার লক্ষণ প্রকাশ হয়। অর্থাৎ ডায়াবেটিসকে আপনি যেভাবে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করতে পারছেন, স্কিজোফ্রেনিয়াকেও কিন্তু ঠিক একইভাবে আপনি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করতে পারছেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই, শুধু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং সচেতন হতে হবে। এটা হলো মূল কথা আসলে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের এখানে অনেকগুলো ফেসবুকে প্রশ্ন এসেছে। এর মধ্যে শেখ আবু তাহের, সে জিজ্ঞেস করেছেন যে তার প্রচুর টেনশন হয়, ঘুম হয় না, কারণটা আসলে কি, মানে এর সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা? টেনশন হয়, ঘুম হয় না, বোঝাই যাচ্ছে যে, এবং সে নিজেই কোশ্চেনটা করছে, এটা সিজোফ্রেনিয়ার সাথে অন্তত সম্পৃক্ত সম্পর্ক না। নেই। কারণ সিজোফ্রেনিয়া রোগীরা মানে একদম সিজোফ্রেনিয়া হয়ে অনেকদিন ধরে আছে, তাই এইভাবে লাইভ ইয়েতে কোশ্চেন করবে, করতে পারবে না, সে অক্ষম হবে হয়তো। তবে টেনশন এটা থাকতে পারে, ঘুম না হওয়া এটা ওর একটা পার্ট হিসেবে থাকতে পারে, কিন্তু এই ভদ্রলোকের এটা আছে বলে মনে হয় প্রতীয়মান হয়। আরো একজন প্রশ্ন করেছে যে পরিচিত মানুষকে হঠাৎ করে তার খুব অদ্ভুত মনে হয় অথবা অপরিচিত মনে হয়, মানে এটাও কোনো এটা দিয়েও ইয়ে করে, মানে আমরা ওটাকে জামাইজ ভু বলি, যে পরিচিত মানুষ কিন্তু অপরিচিত লাগছে, এটা কখনো কখনো মনে হতে পারে, কিন্তু এটা রোগের কোনো একটা। এই প্রশ্নটি আমাদেরকে করেছেন জুবলি বিনতে আলী। আমরা আসলে পরবর্তী প্রশ্নে যাই যে আসলে লক্ষণগুলো আসলে কি কি, যেটা মূলত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি দেখে বুঝবে? এটা একটা থট ডিসঅর্ডার, মানে আমাদের যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটাকে যারা নিয়ন্ত্রণ করে, আমরা সারাদিন ওমান ভরে যে জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণ করে, এগুলো জিনিসকে আমরা দেখি না। যেমন আমাদের মেমোরি, আজকে সময় টেলিভিশন আমাকে আসতে হবে, আমি চিনি সময় টেলিভিশন, এটা এই রোডটা, এটা আমি জানি, কিন্তু এটা যদি আমার মেমোরিটা ইম্পেয়ার থাকে, আমি কিন্তু এখানে আসতে পারবো না। আমার ইন্টেলিজেন্স পর্যাপ্ত পরিমাণ কাজ না করলে আমি সারাদিন কাজ করতে পারবো না। আমার তদ্রুপ আমার লার্নিং, আমার জাজমেন্ট, আমার ইমোশন, ইফ আই এম নট হ্যাভিং ইমোশন প্রপারলি, যদি আমার অনুভূতি না থাকে, তাহলে কিন্তু আমি সমাজে বিচরণ করতে পারবো না। আমি যদি তখন আমি উডি হয়ে যাবো, একটা কাঠের মতো হয়ে যাবো, একটা জড়বস্তুর মতো হয়ে যাবো। এই জিনিসগুলোই কিন্তু আমাদেরকে আসলে সারাদিন নিয়ন্ত্রণ করে। এখন যাদের সিজোফ্রেনিয়া হয়, তাদের এই যেটা ব্রিগেডিয়ার আজিজ বলে, সবগুলোতে তাদের টাচ করে, এবং তাদের মেনলি থট, এই থটে ভীষণ রকমের এফেক্ট। কিন্তু কোন লক্ষণগুলো আসলে দৃশ্যমান হয়? আচ্ছা, আমি বলছি, ওরা দেখা যায় কি, ওরা যেহেতু সন্দেহ প্রবণ হয়, তারা বাস্তবকে অবাস্তব মনে করে, অবাস্তব জিনিসটাকে বাস্তব মনে করে। যেমন ধরেন, যে জিনিসটা নাই, আমার কোনো শত্রু নাই, কিন্তু সে মনে করে যে শুভ আমাকে এখানে ডেকে নিয়ে আসছে, যে আজকে আমার কোনো একটা ক্ষতি করবো, অতএব আমি যাবো না, এই শুরু হয়ে গেল। অতএব এরকমভাবে সে যে মানে মানুষকে মনে করে যে তারা তার শত্রু, এই জন্য কোনো খাবার দিলে পর সে খেতে চায় না, সে পরিচিত মানুষের কাছে যেতে চায়, সে উইথড্রন হয়ে যায়, একাকি চলে। এমনকি বাসার আম্মা যে রান্না করে, সেটা না খেয়ে সে নিজে রান্না করে আলাদাভাবে খায়, তো সন্দেহপ্রবণ হয়, একা একা কথা বলে, কানের মধ্যে কথা শোনে, যে কথাটা আপনি আমি অন্যজন শুনছে না, আমি সেটা শুনছি, গায়েবী আওয়াজ আমরা বলি যেটা, তাই না? তখন সে কী করে রেসপন্স করে ওই কথায়, ওই কথা রেসপন্স করে সে কথা বলে, একা একা কথা বলে, একা একা থাকে, এবং সে সন্দেহপ্রবণ হয়ে ওঠে। তখন দেখা যায় যে তার যে দিনের কাজগুলো সেগুলো হয় না। যে ভালো স্টুডেন্ট থাকে, তার একাডেমিক ডিটোরিয়েশন হয়, স্কুলে যেতে চায় না, তার গিভ আপ করে, সে রুটিন যে ওয়ার্কগুলো আছে সেগুলো সে ঠিকমতো করে না, অপরিচ্ছন্ন থাকে, এগুলো তার থাকে। একটু আমি একটু যোগ করি, আমরা যদি এইভাবে ভাগ করি,
যে সিজোফ্রেনিয়ার কিছু সিমটমস হলো পজিটিভ সিমটম, যেটা প্রফেসর ওয়াহাব বললেন, সেই ডিলিউশন হয়, মানে চিন্তা ভাবনাগুলির যে অসুবিধা হয়। এরকম হতে পারে যে কেউ তাকে ফলো করছে, কেউ তার ক্ষতি করার চেষ্টা করছে, এরকম ভাবে যে আমি অনেকটা চিন্তা করেছি, সেই চিন্তাটা অন্যজনে জেনে গিয়েছে মনে হয়। আমরা বলি থট ব্রডকাস্টিং। একটা ফোন নিয়ে আমরা ফিরছি। একজন দর্শক যুক্ত হতে চান, নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং স্থান বলে আমাদের প্রশ্ন করুন। আমার নাম জাহাঙ্গীর আলম, কুমিল্লা থেকে বলছি। জি বলুন। বলুন। জি 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 আমার সমস্যাটা হলো, আমি আমার ভাইয়ের একটু সমস্যা ছিল, তো সেই সমস্যাটা আমার নিজের মধ্যে নিয়ে এসেছি। সেটা হলো যে আমি যে কোনো মুহূর্তে আমার বড় ধরনের অসুখ হতে পারে, ক্যান্সার হতে পারে, বা অনেক রকম সমস্যা হতে পারে। তারপরে আমি ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে না, আপনার কোনো সমস্যা নেই, আপনি কিছু ওষুধ দিল, ওই ওষুধগুলো খাওয়া শুরু করলাম। কিন্তু তারপরে থেকে যেটা করলাম, আমি আস্তে আস্তে ঘুমের ওষুধ খাওয়া শুরু করলাম। মানে ডিপ্রেশনে ভুগতেছি কিছুদিন ধরে, বেশ কিছুদিন ধরে। বিভিন্ন বিষয়ে নেগেটিভ ধারণা সবসময় ভিতরে নিয়ে আসি। তাহলে এ থেকে কিভাবে আমি মুক্তি পাবো? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যদি আপনার ডিপ্রেশন হয়, আপনি যেগুলি বলছেন এখন, নেগেটিভ চিন্তা ভাবনা, পেসিমিস্টিক থট, আমরা বলি নেগেটিভ কগনিশন, চিন্তার নেগেটিভিটি। আপনি সব কিছুতে মনে করছেন যে এটা বোধহয় খারাপ হচ্ছে, এটা বোধহয় হচ্ছে না, মনটা খারাপ থাকছে। যদি এরকম আপনার হয়, তাহলে আপনি সম্ভবত ডিপ্রেশনে ভুগতে পারেন। বাট প্রথম আপনি যেটা বলেছিলেন সেটা অনেকটা ফোবিয়া বা অ্যাংজাইটির মতো ছিল। এখন আপনার ডিপ্রেশন হতে পারে। আমরা যে কোনো মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে 3টা পদ্ধতি ব্যবহার করি। একটা হলো বায়োলজিক্যাল পদ্ধতি, আমরা ওষুধ দিই, সেটা রোগ অনুযায়ী ওষুধ দিতে হবে। অনেক রকম অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে আজকাল অ্যাভেলেবল, সেইভাবে আমরা চিকিৎসা করতে পারি। এখন এগুলি নিয়ে তো আলোচনা করা যাবে। অ্যান্টি ডিপ্রেসেন্টের অনেকগুলি গ্রুপ আছে, যেমন আপনি হয়তো সার্টারিন খেতে পারেন, নেক্সিটাল খেতে পারেন, ইত্যাদি ইত্যাদি। আর একটা হলো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ আপনি যে চিন্তাটা করেন সেই চিন্তাটা আমরা চেঞ্জ করার চেষ্টা করতে হবে। আমরা বলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। আপনার চিন্তাটাকে চেঞ্জ করার একটা ব্যবস্থা করতে হবে। আপনার বিহেভিয়ার থেরাপি হতে পারে, আপনার সাপোর্টিভ থেরাপি হতে পারে। আমরা আপনাকে এই জিনিসগুলি দিয়ে চেষ্টা করতে পারি যে এগুলিও আপনাকে হেল্প করতে পারে। আবার সোশ্যাল রিহেবিলিটেশন, সোশ্যাল থেরাপি, আপনাকে সমাজে কি করে ভালো করে চলতে হবে, আপনার ফ্যামিলি আপনাকে কিভাবে সাপোর্ট দিবে, আপনার বন্ধু আপনাকে কিভাবে সাপোর্ট দিবে, এই 3টা অ্যাসপেক্ট মিলে আমরা চিকিৎসা করি, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। স্যার, আমি দর্শক মনে হয় উত্তর পেয়েছেন, আপনাকে ধন্যবাদ। ফেসবুকে আমাদের অনেকে প্রশ্ন করছেন যে তারা এখনো বিষয়টা আসলে খুব একটা ক্লিয়ার বুঝতে পারছে না আর কি। আরেকটু সহজ করে আসলে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। সিজোফ্রেনিয়া হলো একটা গুরুতর মানসিক রোগ, একটা জটিল মানসিক রোগ। আমরা বলি সাইকোটিক ইলনেস। সাইকোটিক ইলনেস বলতে আমরা বুঝাই যে সমস্ত রোগীর অন্তর্দৃষ্টি থাকে না, ইনসাইট থাকে না, যার বাস্তবতা বোধ থাকে না, সে বুঝতে পারে না যে এটা একটা রোগ। এক কথা বলতে গেলে, যারা সাইকোটিক তারা নিজেরা তার রোগ আছে সে বিশ্বাস করে না, কখনো বিশ্বাস করে না, এবং সে নিজে ডাক্তারের কাছে যায় না, এবং ভায়োলেন্ট হয় কিনা এটা একটা বিষয়। এক্স্যাক্টলি, ভায়োলেন্ট, যে পজিটিভ বলছিলাম আমি আগে সিমটোমেটোলজির মধ্যে, ইজি করে দেওয়া যে নেগেটিভ সিমটমস, পজিটিভ সিমটম। পজিটিভ সিমটমের মধ্যে ভায়োলেন্ট, অ্যাগ্রেসিভ, মারতে যাওয়া, গালাগালি করা, অ্যাবিউজ করা, এগুলি পজিটিভ সিমটমসের মধ্যে আছে। এটা হতে পারে সিজোফ্রেনিয়াতে। নেগেটিভের মধ্যে আবার ঠিক উল্টাটা হবে, উড্রন, একারে একা একা বসে থাকবে, গুটিয়ে বসে থাকবে, ঘর থেকে বের হবে না, পর্দা টেনে দিচ্ছে, কারোর সাথে কথা বলতে চায় না, কোনো কিছু ভাল লাগে না। আগে বন্ধু বান্ধবের সাথে যেত, এখন সেটা যায় না, বন্ধু বান্ধব এনজয় করে না, একা একা ঘর, কোনো বাচ্চাটা, সেটা হলো নেগেটিভ সিমটমস। কোনো ভলিউশন নাই, কোনো ইচ্ছা শক্তি নাই, কোনো স্পৃহা নাই, সেইগুলো নেগেটিভ সিমটম। যে সমস্ত রোগীরা নিজেরা তার সমস্যা বুঝতে পারে, যেমন আমি আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছি, আমি লিফট উঠতে পারতেছি না, বাথরুমে গিয়ে অনেকক্ষণ সময় দিচ্ছে, এবং এটা সমস্যা সে নিজে বুঝতে পারে, নিজে ডাক্তারের কাছে যায়, এগুলো নিউরোটিক রোগ এবং এগুলো মাইনর, এবং এগুলো চিকিৎসায় উন্নতিও ভালো হয়। কিন্তু আমরা আজকে যে জিনিসটি আলাপ করছি, এটাকে বলা হয় যে ইট ইজ দ্য বিগেস্ট ট্রি ইন দ্য গার্ডেন অফ সাইকিয়াট্রি। সাইকিয়াট্রি সবচেয়ে বড় রোগ, এবং এক এক জায়গায় এক এক রকমের এর যে উপসর্গগুলো এটা প্রতি হয়। আচ্ছা, আমরা যদি যাই যে কি কারণে আসলে সিজোফ্রেনিয়াটা হয়, কোথা থেকে আসলে সূত্রপাতটা কি, শুরুটা কি আসলে? ধন্যবাদ আপনাকে, এটা অনেক বড় প্রশ্ন আর কি। একটু সংক্ষেপে এখানেও আমরা 3 ভাগে ভাগ করি, বায়োলজিক্যাল কজ, সাইকোলজিক্যাল কজ, সোশ্যাল কজ। বায়োলজিক্যাল কজের মধ্যে জেনেটিক একটা ইম্পর্টেন্ট ইস্যু, অর্থাৎ বংশ পরম্পরায় এই রোগ হতে পারে।
একজনের পিতার ছিল, মাতার ছিল, ভাইয়ের ছিল, সন্তানের ভাইয়ের বা বোনের কিন্তু এটা হতে পারে, বংশ পরম্পরা এটা আসতে পারে, জিন অনুযায়ী আসতে পারে আর কি। এরপর একটা বায়োলজিক্যাল কজের মধ্যে খুব ইম্পর্টেন্ট, আমি যেটা আগে বলছিলাম, নিউরোকেমিক্যালস বা নিউরো ট্রান্সমিটারের পরিবর্তন। আমাদের ব্রেনের সমস্ত কাজকর্ম, চিন্তা, চেতনা একটা নিউরোকেমিক্যাল বা নিউরো ট্রান্সমিটার কন্ট্রোল করে। সেই নিউরো ট্রান্সমিটার বা নিউরোকেমিক্যালসটা সিজোফ্রেনিয়াতে ডোপামিন নামে একটা নিউরো ট্রান্সমিটার মূলত দায়ী, সেটার ব্যতিক্রম ওঠে, সেটা হাইপার অ্যাক্টিভিটি হয়। এই বায়োলজিক্যাল কজের মধ্যে কিছু কিছু সিজোফ্রেনিয়া আছে যেন ব্রেনের স্ট্রাকচারালও ক্ষতি থাকতে পারে, গঠনগত পরিবর্তন হতে পারে, এটা হলো বায়োলজিক্যাল। সাইকোলজিক্যাল কজ কিন্তু অনেক, আপনার বেড়ে ওঠা, বাচ্চার বেড়ে ওঠা থেকে শুরু করে আপনার স্কুলিং, সে কেমনে বুলি হলো, পিতামাতা কেমনে তাকে মানুষ করলো, তাদের দুইজনের মতামত কেমন ছিল, বড় হয়ে ওঠা কীরকম, সে কি খুব মানে ফ্রি বড় হয়েছে নাকি সবসময় সংকুচিত হয়ে থেকেছে, এগুলো কিন্তু বংশ পরম্পরার কারণটা কি আসলে বেশি কিনা, নাকি অন্যান্য কারণের মধ্যে এটা একটা ছোট একটা কারণ? আমি বলবো এটা ছোট কারণ না, যথেষ্ট ইম্পর্টেন্ট কারণ। আমরা যদি হিসাব করি দেখা গেছে যে 100 জন মানুষের মধ্যে একজনের সিজোফ্রেনিয়া থাকতে পারে। আচ্ছা, কিন্তু যে পরিবারের একজন ভাই সিজোফ্রেনিয়া আছে বা একজন বোনের সিজোফ্রেনিয়া আছে, সেই পরিবারে আরেক ভাই বোনের কিন্তু 8% চান্স, 8 গুণ বেশি। একটা ফোন নিয়ে ফিরছি। দর্শক, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আসলে 5 বছর যাবত 2014-15 সাল থেকে আসলে আমি এই ডিজিজে ভুগতেছি। আমি মনে করেন যে কোনো একটা মানে আমি ফ্রেন্ডের সাথে মিশতে পারি না, আস্তে আস্তে দেখা যায় কি মানে যে কোনো একটা সমস্যা, মানে একটা ফ্রেন্ডের সাথে মিশতেছি, এই যে কোনো একটা চিন্তা নেই, এই জিনিসটা মানে এটা আসলে কোনো ভ্যালু নাই, অযথা একটা টেনশন আসবে, ওই জিনিসটা নিয়ে নিজে নিজে মনে হয় যে স্টাডি করা লাগে, নিজে নিজে সলভ করা লাগে, তারপর ওই জিনিসটা চলে যাবে, আরেকটা টেনশন যখন আসে ওই চিন্তাটা আমি তখন ভুলে যাই। মানে এইভাবে অটোমেটিকলি একটার পর একটা মানে চিন্তা আমার আসতে থাকে যে আসলে মানে কোনো মানে বাস্তবতার সাথে কোনো মিল নেই। আর এই কারণে আমার মানে পড়াশোনা অনেক সমস্যা হইতেছে, পড়াশোনা করতে পারতেছি না, মানে একাডেমিক ইয়েগুলো সেগুলো খারাপ হইতেছে। দর্শক, আপনার নাম এবং স্থানটা আরেকবার বলবেন। জি, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নাম? আমার নাম শাহরিয়ার মিঠু, আমি নোয়াখালী থেকে বলছি। আচ্ছা, এই চিন্তাটা কি বারে বারে একই চিন্তা আসে নাকি ভিন্ন ভিন্ন চিন্তা আসে? মানে ভিন্ন ধর্মী, মানে এক এক সময় এক এক রকম। দেখেন আমি একটা ফ্রেন্ডের সাথে মিশতেছি, কারণ একটা ভুল করে ফেললাম বা একটা জিনিস মানে ভুল না, মানে একটা জিনিস করলাম, এই জিনিসটা নিয়ে অযথা টেনশন আসবে, মানে যেটা আসলে বাস্তবতার সাথে কোনো মিল, অযথা টেনশন আসবে, বা আবার আরেক সময় থেকে আরেকটা টেনশন, মানে আপনি এটা বুঝতে পারছেন যে পরিস্থিতি করি সেই সাপেক্ষে টেনশন আসে অটোমেটিকলি। আপনি বুঝতে পারছেন যে টেনশনটা অনর্থকই হচ্ছে? জি, আপনি বুঝতে পারছেন যে টেনশনটার কোনো আসলে ভ্যালু নাই? হ্যাঁ হ্যাঁ, আসলে ভ্যালু নাই, কিন্তু আমার আসতেছে বারবার আসছে, আমাকে চেঞ্জ দিতেছে, আমি সলভ করার চেষ্টা করতেছি, বাট সলভ মানে আসলে সলভ করার কোনো জিনিস না। 3-4 দিন পরে এটা ভুলে যেতেছি, আরেকটা টেনশন আসছে, আবার ওটা সলভ করতেছি, মানে নিজে নিজে আর কি। এটা যখন আমার মানে পড়াশোনা অনেক সমস্যা হয়েছে। আপনি কি ইচ্ছা করলে এটাকে সরিয়ে রাখতে পারেন যে না আমি এটা করবো না চিন্তাটা? জি, আপনি কি এটা পারেন যে না আমি এটা করবো না চিন্তাটা আমি দূরে রাখতে চেষ্টা করছি, এরকম করেন? না না, আমি পারি না, চেষ্টা করে মানে পারি না, ভুলে থাকতে পারি না, মানে আসে অটোমেটিকলি চলে আসে আমার জিনিসগুলো। এটা দুটাই আপনার হতে পারে, এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে, কারণ এটা ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি, মানে অনেকগুলি অ্যাংজাইটি আপনার মধ্যে কাজ করে। এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে, আবার এটা অনেকটা অবসেসিভ কম্পোনেন্টও আপনার মধ্যে আছে, যে একই চিন্তা ঘুরে ঘুরে বারে বারে আসে। দুটাই অ্যাংজাইটি ডিসঅর্ডার, নিউরোটিক ডিসঅর্ডার বলি আমরা। এটা আজকের প্রতিবদ্ধ বিষয়ের সাথে সম্পর্কযুক্ত না হলেও আপনি যে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করেন, এগুলো নিয়ে অত বেশি চিন্তার কিছু নেই, মানে এটা বড় ধরনের কিছু না। আপনাকে আমরা আশ্বস্ত করতেছি যে এই জিনিসগুলো নিয়ে খুব টেনশন হওয়ার কিছু নেই। এটা আমাদের যেমন শারীরিক রোগ হয়, এটা মানসিক রোগ টুকটাক হতেই পারে। আপনি একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ আচ্ছা, করেন। পরবর্তী প্রশ্ন যাব যে জিনে ধরেছে, ভূতে ধরেছে, গ্রামাঞ্চলে যেটা বেশি দেখা যায় যে আলগা লেগেছে, মানে এইটার সাথে মানে সিজোফ্রেনিয়ার সম্পর্ক, আপনার সিজোফ্রেনিয়ার গ্রামেগঞ্জে যে জিনিসটা ইয়ে হয়, এটার আউটকামটা এরকমই, মানে এই জিনে ধরেছে, বান দিছে, বা ওই যে আজিজ যেটা বললেন যে 13-14 বছর বয়সের সময়, এটা হয়তো 17 বছর সময় 18 বছর সময় গ্রামে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে দেখা যায় নতুন বউ শ্বশুরবাড়ি গিয়ে তারপরে আর কারোর সাথে কথা বলে না, তারপরে একা বিড়বিড় করে যেন কী বলে, এই ক্ষেত্রগুলো এগুলো আমরা আসলে পরবর্তীতে দেখি এগুলো সিজোফ্রেনিক পেশেন্ট। এবং যখন তারা এই ভূতে ধরছে, জিনে ধরছে বলে বান দেয় বা ইয়ে করে, এগুলো পরবর্তীতে আমরা দেখতে পাই যে এগুলো সিজোফ্রেনিক। কিন্তু এরা আসলে কতটা ভুল চিকিৎসার শিকার হয়? এরা যথেষ্ট রকমের ভুল শিকার, এবং বলতে গেলে শিক্ষিত মানুষরা এই ভুলের শিকার। কেননা কোনো পরিবারে কারো হৃদরোগ হয়েছে, সে সিঙ্গাপুর নিয়ে যাবে, ল্যাবিডে ইয়ে করবে, চিকিৎসা করবে, এতে আমরা যেভাবে গর্ববোধ করি, কিন্তু কারো পরিবারে মানসিক রোগ আছে ততটাই আমরা এটা লজ্জাবোধ করি। এই জন্য আমরা ঢেকে রাখতে চাই, যত বেশি ঢেকে রাখতে চাই তত রোগটা আরও বেড়ে যায়। এবং আমাদের কাছে যখন নিয়ে আসে
তখন একদম শেষ পর্যায়ে নিয়ে আসে। এই জন্য আমরা ইনস্টেড অফ মেন্টাল হেলথে আমরা এই কাজগুলো করে ইমামদেরকে এনে ট্রেনিং দিয়েছি, তারপরে আমরা শিক্ষকদেরকে ট্রেনিং দিয়েছি, বিভিন্ন প্রফেশনালদেরকে ট্রেনিং দিয়েছি। এখন মোটামুটি মানুষজন বেশ কিন্তু অ্যাওয়ার। ভুল চিকিৎসা যারা শিকার হচ্ছে তারা মানে পরবর্তীতে আরো কতটা ক্ষতির মুখে পড়ছে? না, তারা আলটিমেটলি আসে একটা সময়। আচ্ছা, একটা সময় গিয়ে আসে। হয় কি, এটা আমরা পরবর্তীতে আলাপ করব যে আউটকাম যেটা চিকিৎসার উন্নতিটা কিরকম হয়। যারা যত আগে রিপোর্ট করবে, যত আগে চিকিৎসার অধীন আসবে, তাদের উন্নতিটা তত ভালো হয়। স্যার, আপনার কাছে ফেসবুকে আমাদের প্রশ্ন এসেছে আহসানুজ্জামান নামে, যে কোনো কিছু দুলছে দেখলেই ভয় লাগে, মানে সে মনে করে যে তাকে মনে হয় আঘাত করে ফেলবে যে কোনো সময়। এখান থেকে এটা ইলিউশন। হ্যাঁ, যদি কোনো কিছুর বাস্তবতা থাকে কিন্তু ভুল মনে হয় আর কি, যেমন একটা দুলেছে মনে হলো যেটা একটা দড়ি ঝুলেছে মনে হলো সাপ দেখছি আমি, এটা হলো ইলিউশন। ইলিউশনটা এরকম, যদি আপনি ফোকাস করেন আবার অ্যাটেনশনটা ভালো করে দেন, তাহলে কিন্তু ভুলটা দূর হয়ে যাবে। এটা অনেকটা অ্যাংজাইটি স্টেট থেকে এই কথা বলছে যে দুলছে মনে হচ্ছে যে ক্ষতি হবে, এই কথাটা বলছে না, মনে হচ্ছে তাকে আঘাত করবে, এসে আঘাত করবে এবং সে সবসময় আতঙ্কিত হয় কি, থাকে। একটা সিঙ্গেল সিমটম বা উপসর্গ শুনে টোটাল জিনিসটা বলা যায়। এখানে কিছু অ্যাসোসিয়েটেড কোশ্চেন থাকে যে এই জিনিসটা কি তাকে মনে করেন যে এটা ক্ষতি করবে তার এবং পিছনে লেগে আছে, তখন এটা আবার ওই ডিলিশনের দিকে যাবে। সুমাইয়া নামে আরেকজন প্রশ্ন করেছে যে তার মাথা সবসময় গরম থাকে, উল্টাপাল্টা চিন্তা আসে এবং তাকে কোনোভাবে সে কন্ট্রোল করতে পারে না নিজেকে। ওটা আবার অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে, মাথা গরম থাকে। আমি অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশনের অনেক সোমাটিক সিমটম থাকে, শারীরিক উপসর্গ থাকে। অনেক সময় সিজোফ্রেনিয়ার শারীরিক উপসর্গ থাকে, বাট ওই যেটা আগে প্রফেসর ওয়াহাব বলেছিল, এরকম সে বুঝে বুঝে যে প্রশ্ন করছে তার সিজোফ্রেনিয়া হওয়ার চান্স কম, কিন্তু সে অ্যাংজাইটি সিমটম হওয়ার বেশি চান্স বেশি। আচ্ছা, একটা ভিন্ন প্রসঙ্গে যাব, যে যারা এই ধরনের পেশেন্ট, এই রোগীদেরকে আসলে বিয়ে দেয়া যাবে কিনা, অথবা তারা চাকরি ক্ষেত্রে চাকরি করতে পারবে কিনা? এই বিষয়টা হলো গিয়ে রোগটা কোন পর্যায়ে আছে। কোন পর্যায়ে দেখা গেল যে উইথ ট্রিটমেন্ট পেশেন্ট ভালো এবং পেশেন্টের আউটকাম 50% পেশেন্ট, এদের যে ইনসাইট যেটা বললেন আজিজ আগে, যে পেশেন্ট নিজে বুঝেই না যে সে একজন রুগী। তো যে রুগী নিজের রোগকে স্বীকার করে না, সে তো ঔষধই খাবে না। এবং তাকে বিয়ে দিলে পর তো যার সাথে বিয়ে দিলাম, যদি ছেলে হয় তাহলে মানে তার জন্য সেই ওয়াইফটা সাফার করবে, যদি মেয়ে হয় তার হাজব্যান্ড সাফার করবে। ওই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে বিয়েগুলো টিকে না। এই জন্য পরিপূর্ণ সুস্থ না হলে বা একটা পর্যায়ে না গেলে বিয়ে না দেওয়াটাই উত্তম। যদিও আউটকামে বলা হয়েছে যে যারা মেরিড তাদের আউটকাম বেটার, এই কথা বলা হয়েছে যে সাপোর্ট থাকে। এটা ওয়েস্টার্ন কান্ট্রির জন্য এটা হলো। আমাদের কান্ট্রিতে আমরা দেখেছি যে মেরিটাল যে এগুলো ডিভোর্স হয় এবং তখন আরও বেশি সমস্যা হয়। একটা বাচ্চা চলে আসে, বাচ্চাটাকে লালন পালন করতে পারে না। সো এই ক্ষেত্রে উইথ ট্রিটমেন্ট একটা পর্যায়ে না যাওয়ার আগে বিয়ে না দেওয়াটাই বেটার। আসলে একটু বলি, বিয়েটা কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যদি সাপোর্ট সিস্টেমটা সুন্দর হয়, যদি বিয়ের স্বামী বা স্ত্রী যে পার্টনার হয়ে আসবে সে যদি সাপোর্টিভ হয়, কেয়ারিং হয়, হেল্পিং হয়, তাহলে কিন্তু এটা পজিটিভ আউটকাম নিয়ে আসতে পারে। বিকজ সে তাহলে তাকে ওষুধটা খাইয়ে দিচ্ছে, তাকে সাপোর্ট করছে, সাহস দিচ্ছে, বুঝাচ্ছে, তাহলে এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। আবার এরকম হতে পারে যে এরকম নেগেটিভ হয়ে যাবে যে সে তো আমার কিছুই বোঝে না, আমার মনটাই বোঝে না, তো কি বিয়ে করে কি হবে। একটা ফোন নিয়ে ফিরছি। দর্শক, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আহসানুজ্জামান শিহাব, আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বলছি। জি বলুন। জি, আমার সমস্যাটা হচ্ছে যখন কোনো দুদুল্যমান কোনো কিছু যেটা দুলছে, ওটা যখন আমি দেখি তো মনে হয় ওটা নিয়ে মানে মনে হয় যেন ওই জিনিসটা আমাকে আঘাত করতেছে বা এরকম কিছু। ওটা মানে এই প্রশ্ন আমরা আসলে পেয়েছি। দুদুল্যমান জিনিসটা বলতে কি দুদুল্যমান একটু ক্লিয়ার করতে পারবেন? যে ধরেন সাপোজ যে কারেন্টের তার অথবা আমরা যখন কোনো ব্যানার লাগাই, তো ব্যানার নিচে যে বাঁশ দিয়ে ঝুলানো থাকে, ওই জিনিসটা যখন বাতাসে তোলে, তো ওটা যখন আমি দেখি মনে হয় যেন ওটা এসে আমাকে আঘাত করতেছে, এরকম মনে হয় আমার। আর আরেকটা হচ্ছে যে বৃষ্টির সময় যে আমরা সিএনজি বা অটোতে চলাফেরা করি, তখন আমরা যে পলিথিন বা পেপার ইউজ করি বৃষ্টি থেকে বাঁচার জন্য, তো ওটা যখন বাতাসে চলার সময় সিএনজিতে বারবার আঘাত করে, তখন ওটা মনে হয় যেন ওটাও আমার মাথায় এফেক্ট করতেছে বা আমাকে আঘাত করতেছে। আবার অনেক সময় ওই জিনিসটা আমি স্বপ্নেও দেখি, এটা নিয়ে অনেক ভয় কাজ করে। এটা আপনি কি বুঝেন না যে এই জিনিসটা তো কিছুই হবে না, আমার এটা কি মনে হয়? না না, আমার এটা নিয়ে আসলে ভয় কাজ করে যে এটা কেন হয় বা কি কারণ, এটা আমি আসলে বুঝি না। না না, প্রশ্ন হচ্ছে, শোনেন একটু মনোযোগ দিয়ে শোনেন, যে আপনি কি এই যে আঘাত করবে আপনাকে, কিন্তু আপনি কি বোঝেন যে এটা আঘাত করার কোনো কারণ নেই এবং এতে আমার কোনো ক্ষতি হবে না? এর কি আপনার আরেকটা মন কি এই কথা বলে? আমি বুঝি যে এটা আসলে আমাকে এফেক্ট করবে না বা আঘাত করবে না, কিন্তু তারপরে ভয়টা কাজ করে যে এটা যদি হঠাৎ করে ছুটে এসে আঘাত করে।
আপনি যুক্তি দিয়ে এটা খণ্ডন করতে পারেন না, তাই তো? জি জি জি। এইটা আপনার আসলে এটা এক ধরনের অবসেশন, বুঝছেন? মানে এইটা বারবার আসে, এই যদি কোনো জিনিস হলে আপনার মনে হয় আমাকে আঘাত করবে বা আমি ক্ষতিগ্রস্ত হবে, এবং আপনি চান যে এটা আপনি বুঝতে পারেন যে আসলে আমার কোনো সমস্যা হবে না, তো সেটা এক ধরনের আসলে অবসেশন আমরা বলি। তো এটা আপনি আসলে চিকিৎসকের সাথে কথা বলেন, পরামর্শ করেন, দরকার হলে ওষুধ দিবে অথবা আপনাকে কাউন্সিলিং করবে। এটা নিয়ে খুব বেশি ভাবিত হওয়ার কোনো কারণ নেই, যেহেতু আপনি বুঝতেই পারছেন যে এটা আপনার বড় ধরনের কোনো ক্ষতি করবে না, কিন্তু মাথায় বারবার আসে। অবসেশনের এটাই হচ্ছে যে এটা আপনি জানেন যে এটা ক্ষতি হবে না, কিন্তু তারপরও মাথার মধ্যে ঢুকে পড়তেছে আপনি জিনিসটা এইরকম। স্যার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যে এতক্ষণ তো আমরা কারণ কেন হয় নানা বিষয়ে কথা বললাম, আসলে চিকিৎসা আসলে কি, বাংলাদেশে সহজলভ্য চিকিৎসা কিংবা বিদ্যমান চিকিৎসা, আধুনিক চিকিৎসা, সব বিষয়ে যদি আমরা একটু ভেতরে ঢুকতে চাই। সুন্দর প্রশ্ন করেছেন। এর আগে আমি একটু বলিনি, সিজোফ্রেনিয়া যারা ভুগে তারা কিন্তু সরাসরি ডাক্তারের কাছে নাও আসতে পারে। আচ্ছা, ফ্যামিলি, পরিবার, ভাই বোন, বাবা মা, তারা অথবা কলিগ, ইভেন কলিগরা তো বুঝতে পারে যে তার মধ্যে কোনো একটা ঘটছে, তখন আসে আর কি। অনেক সময় একজন চিকিৎসকও রেফার করে, আর খুব কম ক্ষেত্রেই নিজেরা পেশেন্টরা সরাসরি আসে আর কি চিকিৎসকের কাছে সিজোফ্রেনিয়ার রোগী। আসতেই চায় না, এরকম হয় আসতেই বেশি। চায় না, বিকজ সে তো বুঝে না যে আমার এটা একটা রোগ আছে এবং রেগে যায় তাকে ডিনাই বলে। করে যে আমি তো যদি আসে, যারা আসবে, আমি আগে বলেছিলাম যে সিজোফ্রেনিয়া বা যে কোনো মানসিক রোগের চিকিৎসার 3টা স্তর, একটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, একটা সোশ্যাল ট্রিটমেন্ট। বাট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে বায়োলজিক্যাল চিকিৎসা সবচেয়ে ইম্পর্টেন্ট, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল পরে, আগে বায়োলজিক্যাল। বিকজ তার থটটা, চিন্তা শক্তিটা কিন্তু প্রবলেম, তার আবেগটাতে প্রবলেম, তার মননে প্রবলেম, অতএব আগে আমাদেরকে চিন্তা শক্তিটা ঠিক করতে হবে। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আমি আগে বলেছিলাম যে নিউরোকেমিক্যালস বা নিউরো ট্রান্সমিটার বলে একটা ব্যাপার আছে, যেটা ব্রেনের ডোপামিন, সেটার ব্যত্যয় ঘটে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে কারেক্ট করতে হবে যদি চিকিৎসা করতে হয়। সুতরাং আমাদের যে সমস্ত ওষুধ আছে বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে, আমরা বলি অ্যান্টিসাইকোটিক, কারণ সিজোফ্রেনিয়া আগে বলেছিলাম যে একটা সাইকোটিক ডিসঅর্ডার, অতএব অ্যান্টিসাইকোটিক দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। আজকাল প্রভূত উন্নতি হয়েছে এই চিকিৎসাটার ব্যাপারে, অনেক নিউয়ার জেনারেশন নতুন নতুন অ্যান্টিসাইকোটিক এসছে, যেগুলির কোনো অনেক কম সাইড ইফেক্ট, মানে পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম। আগে ওল্ড জেনারেশনে অনেক অ্যান্টিসাইকোটিক আছে, অনেক আগে হ্যালোপেরিডল, লার্গেকটিল দিয়ে চিকিৎসা করতো, অনেক হয়তো জানেন এই নামগুলি, কিন্তু এখন নতুন অনেক চিকিৎসা এসছে। এছাড়াও অনেক কঠিন সিজোফ্রেনিয়া আছে যেগুলি কেউ সুইসাইড করতে চায়। সিজোফ্রেনিয়া ক্যাটাটনিক, একেবারে জড়সড়ো হয়ে থাকে, নড়ে না, হাত নড়ে না, তো পা নড়ে না, তো চোখ নড়ে না, এরকম কিছু সিজোফ্রেনিয়া ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া বলে। কিছু সিজোফ্রেনিয়া যেগুলি রেজিস্ট্যান্ট হয়ে যায়, এগুলি কিন্তু ইসিটি বলে একটা ব্যাপার আছিল, আগে আমরা দেখেছি নাটক, সিনেমাতে দেখেছি যে হিট দিয়ে চিকিৎসা করে, ইলেকট্রোকনভালসিভ থেরাপি, এখনও সেটা কিন্তু ইম্পর্টেন্স আছে। অথবা সিজোফ্রেনিয়া যেগুলিতে খাওয়া দাওয়া টোটাল ছেড়ে দিয়েছে, টোটাল উজ্জ্বল হয়ে গেছে, সেগুলিকে এইভাবে চিকিৎসা করা যেতে পারে। অর্থাৎ বায়োলজিক্যাল ট্রিটমেন্টটা কিন্তু সিজোফ্রেনিয়াতে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওষুধ দিয়ে চিকিৎসা বা কোনো ক্ষেত্রে ইসিটি, এগুলির চিকিৎসা খুব ইম্পর্টেন্ট। তারপর সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, যখন একটু ভালো হবে, যখন বুঝতে শিখবে, তখন তাকে সাপোর্টটা দিতে হবে। স্যার আমি একটু আপনার কাছে চিকিৎসা ব্যাপারটা একটু বলি। আসলে দর্শকদেরকে তো আর আমি ডোপামিন বা বুঝে লাভ নেই। মূল কথাটা হচ্ছে যে এটার বৈজ্ঞানিক চিকিৎসা আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের দেশে বর্তমানে সরকারি এবং বেসরকারি 100 বেশি মেডিকেল কলেজ আছে। সব মেডিকেল কলেজগুলোতেই সাইকিয়াট্রিস্ট আছে, অনেক জায়গায় সাইকোলজিস্ট আছে। সো তারপরেও যদি আমরা সরকারি হাসপাতালের কথা বলতে চাই, রাজধানীর কথা যদি বলি, বিভাগীয় পর্যায়ের কথা বলি, তাহলে কোন মানে হাসপাতালে তারা যেতে পারে অন্তত এই চিকিৎসা? রাজধানীতে যতগুলো মেডিকেল কলেজ আছে সব মেডিকেল কলেজে সাইকিয়াট্রিস্ট আছে এবং ওখানে তারা চিকিৎসা পাবে, এবং সরকারিগুলোতে বিনা পয়সায়, আর বেসরকারি তো মানসিক হাসপাতাল আছে, জাতীয় মানসিক হাসপাতাল 100-150 টাকা হয়তো লাগতে পারে, কিন্তু এর বৈজ্ঞানিক চিকিৎসা এবং ভালো চিকিৎসা। এবং এছাড়াও উপজেলা পর্যায়েও আমাদের যে সমস্ত চিকিৎসকরা আছে, তারা যেহেতু মেডিকেল কলেজ যেগুলো পড়াশোনা করে, প্রাথমিক চিকিৎসা তারা দিতে পারবে, এবং তারা সুন্দর রেফারেল সিস্টেম আছে। প্রথমে হলো গিয়ে রোগটাকে রিকগনাইজ করতে হবে। পরিবারের যে আত্মীয় স্বজন, তারা এটাকে না লুকিয়ে, যে এটা একটা মানসিক রোগ, আমার যখন ক্যান্সার হয় আমি তো লুকাই না, আমার যখন ফিমার ফ্র্যাকচার হয় আমি তো লুকাই না, আমার যখন চোখ ওঠে আমি তো লুকাই না। তো কাজে এইটা একটা রোগ, এটা চিকিৎসা করতে হবে। যত লুকাবে তত ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমার অ্যাডভাইস হচ্ছে যে এটা একটা রোগ, এটাকে রিকগনাইজ করে নিয়ে, এটাকে মেনে নিয়ে যদি চিকিৎসা করি, সেটার আউটকাম অনেক বেশি ভালো, অনেক বেশি হবে। স্যার জানবো যে এই চিকিৎসাটা আসলে দীর্ঘমেয়াদী কিনা, স্বল্প মেয়াদী কিনা, কতদিন চালাতে হবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, বিকজ আমরা কিছুদিন চিকিৎসা করে যখন রোগী ভালো হয়ে যায়, ওষুধটা ছেড়ে দেয়, এবং স্বল্প সময় চিকিৎসা করি অনেক উপসর্গ কমে যায়, তখন ওষুধটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে রিল্যাপস হয়, মানে এই রোগটা আবার হতে পারে।
কিন্তু But কতদিন এইভাবে পর এটা flatly, আসতে এটাই পারে? বলছি, ফ্ল্যাটলি কিন্তু বলা যাবে না যে এই এতদিন ওষুধ খেতে হবে। তো যেটা হবে যে আমরা যখন ওষুধ শুরু করি, ওষুধটা আস্তে আস্তে বিল্ড আপ করতে হয়, একটু একটু করে ওষুধ বাড়াতে হয়। তো আমরা দেখি যে 3 মাস যদি আমরা ঠিকমতো বা 6 মাস যদি ঠিকমতো ওষুধ খাওয়াতে পারি, তাহলে সিমটমগুলো, উপসর্গগুলি কমে যায়। উপসর্গগুলি যখন কমে যাবে তখন আস্তে আস্তে ডোজ কমিয়ে দেখব যে উপসর্গগুলি আসলে কম থাকছে কিনা। সেইভাবে দেখা যায় 1 থেকে 2 বছর চিকিৎসা করলে মোটামুটি সিমটম ফ্রি হয়ে যায়। সুতরাং 1-2 বছর আমাদেরকে হিসাবে নিতে হবে যে এই সময়টুকু আমরা ধৈর্য ধরে তাকে ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা স্যার, একটা ফোন নিয়ে ফিরছি। দর্শক, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন এবং স্থান বলেও। জি, আমার নাম রাসেল, আমি মিরপুর থেকে বলছিলাম। জি বলেন। জি। জি, আমার ছোট বোনের আর কি ও সিজোফ্রেনিয়া ধরা পড়ছে আর কি এই 1.5 বছর আগে। জি তো আমরা ডাক্তারকে দেখাইছি, ডাক্তার সাহেব আর কি ওষুধ দিতে, সিজোডন পার্কিনিল আর কি। হ্যাঁ, জি তো ও এখন আগের যেটা সন্দেহ প্রবণ ছিল এবং ও বলতো যে ওকে কেউ ফলো করতেছে বা বাথরুমে ক্যামেরা আছে বা জি, জি। বিভিন্ন খাবার দাবারে সন্দেহ করতো, সেটা এখন কমে আসছে আর কি। তো এখন যেটা হচ্ছে আর কি, ওর স্মরণ শক্তি একটু কমে গেছে আর কি। আচ্ছা, ধন্যবাদ স্মরণ আপনাকে। শক্তি বলেন আপনার প্রশ্নটা কমে গেছে। বলেন। জি, আপনার প্রশ্নটি শেষ করুন, এরপর আপনি আসলে কি কি জানতে জানতে চান? চাচ্ছেন? স্মরণ শক্তি কমে গেছে এবং আদৌ কি এটা সম্পূর্ণরূপে এটা মানে ভালো হবে? মানে আরোগ্য লাভের ধন্যবাদ সম্ভাবনা আপনাকে। কতটুকু আসলে? আমি এখানে পুরো সিজোফ্রেনিয়ার ভালো হওয়াটা মন্দ হওয়াটা নিয়ে একটু কথা বলি। আমরা বলি প্রগনোসিস, আউটকাম একটা রোগের। যদি সিজোফ্রেনিয়াটি দেরি করে হয়, আর্লি না, লেট অনসেট, দেরি করে কারো হয়, তাহলে কিন্তু প্রগনোসিস ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি প্রথমে শুরু হওয়ার সাথে সাথে যদি চিকিৎসার কাছে নেওয়া যায়, সেটাও ভালো। ফলাফল ভালো। এই সিজোফ্রেনিয়াতে যদি ফ্যামিলি সাপোর্ট ভালো থাকে, ফলাফল ভালো। যদি পরিবারের বা আত্মীয়স্বজনের মধ্যে কারো কোনো সিজোফ্রেনিয়া না থাকে, ফলাফল ভালো। যদি তার এফেক্টিভ কম্পোনেন্ট বলি আমরা, মনের কম্পোনেন্ট বেশি থাকে, তাহলে ফলাফল ভালো। রেগুলার চিকিৎসা করেন, ফলাফল ভালো। সুতরাং যদি আপনার বোনের চিকিৎসাটা রেগুলার হয় এবং ঠিকমতো ফলো আপ হয়, তাহলে এরকম হতে পারে যে সে কমপ্লিটলি রিকভার করতে পারে। এবং একটা থাম্ব রোল আছে আমাদের যে 25% সিজোফ্রেনিয়া টোটালি কিউর হয়ে যেতে পারে। সুতরাং সে গ্রুপে যদি সে পড়ে, তাহলে কিন্তু সে টোটালি ভালো হয়ে যাবে, আর কোনোদিন এটা নাও হতে পারে। এটা কিন্তু পসিবিলিটিস আছে, বাট সেজন্য আপনাকে রেগুলার ফলো আপ করে চিকিৎসা করে সিমটম ফ্রি হলে আপনাকে ওষুধটা আস্তে আস্তে কমিয়ে শেষ করতে হবে। আর যেটা বলেছেন স্মৃতিশক্তি, সাধারণত স্মৃতিশক্তি এরকমভাবে নষ্ট হয় না, বাট ভলিউশন কমে যায়, এটা একটা লক্ষণের একটা অংশ। এটা হচ্ছে এরকম যে শীতকালে সকাল 10টা আপনি মনে হলো যে এখনো রাত, আসলে সূর্য কিন্তু ঠিকই উঠছে, কিন্তু কুয়াশার কারণে আপনি দেখতে পাচ্ছেন না। যেহেতু ওর থট প্রবলেম থাকে, অন্যান্য সমস্যা থাকার কারণে মনে হয় ইট এপিয়ার্স যে তার স্মৃতিশক্তি কমে গেছে। স্মৃতিশক্তি খুব একটা এফেক্ট করেন এখানে। স্যার, এই স্বপ্নের ক্যানভাস নামে একটা ফেসবুক আইডি থেকে প্রশ্ন এসেছে যে দিন দিন তার মেমোরি লস হচ্ছে, এরকম একটা ফিল সে করছে আর কি। এইজ কত, এটা যদি এইজ হয় 30 আর ফিল করে, এটাকে আমরা রিকগনাইজ করবো না যদি তার কোনো হেড ইঞ্জুরি না থাকে বা অন্য কিছু না থাকে। এই জন্য এইজটা একটা ফ্যাক্টর। যদি তার এইজ মানে 30, 40, 50 হয়, মানে তার এটা মেমোরি লস হওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, হলে মানে অ্যাংজাইটিতে হতে পারে, স্যার, সিরোডিমেনশিয়া। আমি আরেকটা প্রশ্ন জানতে চাই। আমি তাকে আশ্বস্ত করতেছি যে তার কোনো সমস্যা নাই। স্যার, আজকালকে ইয়াং ছেলেরা এটা অনেক সিমটম নিজে নিজে তৈরি করে, সে মনে করে যে আমি মানসিক রোগ আমার আছে, তো ওদেরকে শুধু পিঠে হাত বলে আশ্বস্ত করে দেয়, আস্তে আস্তে চলে বাট যায়। অ্যাংজাইটিতে, ডিপ্রেশনেও কিন্তু মনে হতে পারে যে আমার স্মৃতিশক্তি কমিয়ে গেছে। একটা ফোন নিয়ে ফিরছি। দর্শক, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি রাঙামাটি থেকে বলছিলাম, রূপক। রূপক, বলেন। আচ্ছা বলুন। যে আমার সমস্যাটা আমি ডাক্তার অধ্যাপক শাহ আলমকে দেখাইছিলাম 2 মাস আগে। তো উনি আমাকে ওষুধ দিয়েছে, আমার ওষুধগুলো পাওয়া যায় না যদিও, আর ওষুধ খাওয়ার পর ভালো থাকি, ওষুধ না খাইলে ঠিক থাকি না। আমার হাতে একটা মেমোরির সমস্যা হচ্ছে যে উত্তেজিত হয়ে যায়, সহজে উত্তেজিত হয়ে যায়। জি জি। আর মানে গায়ে হাত তুলি মানুষের, এটা আমার কাম্য না জাতীয়। এই সমস্যাটা কি হচ্ছে, আর ওষুধটা মানে খেতে হয় আমাকে অনলাইনে। আপনার বয়স কত? আপনার বয়স বলেন, কত বয়স আপনার? আমার
30 বছর। 30 বছর। আপনি কি ওই সময় যখন আপনি উত্তেজিত হন তখন কি কথাও বেশি বলেন? জি তখন কথা বেশি বলেন, রাগ করেন বেশি? হ্যাঁ, কথা বলি। আপনি তখন ঘুম টুম কম হয়? জি স্যার। ঘুম কম হয় তখন? জি জি জি। তখন কি নিজেরে বড় বড় লাগে যে অনেক বেশি বুঝি, এরকম লাগে? আমি কাজের মধ্যে থাকি, সবসময় প্রেসারে থাকি কাজে। আপনার ডিউটি হচ্ছে আপনার সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি। না সেটা আমি ধরেন বুঝেছি, দুপুরে 1 ঘন্টা রেস্ট আর কি। বুঝেছি। আপনার ওষুধের নাম কি? আমার ওষুধের নাম হচ্ছে এপ্রিভাল। এপিলেম কোনো জি জি এপ্রিভাল আচ্ছা আছে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনার রোগটার নাম হলো বাইপোলার মুড ডিসঅর্ডার। বাইপোলার মুড ডিসঅর্ডার আপনার রোগের নাম। আপনাকে ওষুধ খেতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। রূপক বাবু একটু ইন্টারফেয়ার করি আজিজ। আপনি তো বললেন যে আমি যখন ওষুধ খাই ভালো থাকি। জি স্যার, আমি বুঝতেছি না। আপনি বলেছেন যে আপনি যখন ওষুধ খান তখন আপনি ভালো থাকেন, তাই না? আমি ধরেন 1 সপ্তাহ গ্যাপ দিলে আমার আবার মেমোরিটা আপনি একটু বলতে, আপনি কথাটা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আপনি নিজেই বলেছেন যে শাহ আলম সাহেবের, অধ্যাপক শাহ আলম সাহেবের চিকিৎসা আপনি যখন ওষুধ খান ভালো থাকেন, ওষুধটা ছেড়ে দিলে আপনি ক্ষতিগ্রস্ত হন, তখন আপনার রাগ হয়। তো আমার কথা হচ্ছে যে ওষুধে যদি আপনি ভালো থাকেন আপনি ওষুধ কন্টিনিউ করবেন। একজন ডায়াবেটিসের রোগী যার ব্লাড সুগার বেশি থাকে সে তো ওষুধ খেতে থাকে, ওষুধ ছেড়ে দিলে তো আবার ব্লাড সুগার বাড়ে, সেই লোক কী করে? তখন সে ওষুধ খায়। হাইপারটেনশনের রোগী ওষুধ খায়, আপনি কেন খাবেন না? আপনি খেতে থাকেন এবং ওই প্রফেসর সাহেবের সাথে আপনি আলাপ করেন, আপনি ওষুধ ছাড়বেন না, বুঝছেন? আচ্ছা এর স্যার, পরামর্শ জানতে চাইবো যে আমাদের সব ধরনের রোগেই ইন্ডিয়াতে যাওয়া, পার্শ্ববর্তী দেশে যাওয়ার একটা প্রবণতা থাকে। আসলে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে এই ধরনের রোগীদের প্রবণতা কম থাকলে ভালো। কিন্তু আমার যেটি জানার বিষয় যে বাংলাদেশে মানে এই ধরনের মানে সিজোফ্রেনিয়ার রোগীর সংখ্যা আসলে কেমন? ধন্যবাদ আপনাকে। আমি বলেছিলাম প্রথমে যে অ্যাবাউট 1%, শতকরা 100 জন মানুষের মধ্যে 100 জনের মানুষের মধ্যে একজন এই রোগে ভুগতে পারে। তাহলে তো কম না, সংখ্যাটা কম না, সংখ্যা অনেক, কিন্তু আইডেন্টিফাইড না মনে হয়। অনেক ক্ষেত্রে আইডেন্টিফাইড হয় না, কারণ এটা সোশ্যাল সামাজিক প্রতিবন্ধকতা থাকে, আমরা বুঝি না। সেই জন্য একটা যে প্রশ্ন অবতারণা করেছিলেন, সিজোফ্রেনিয়া রোগী ইন্ডিয়া বা বিদেশে গিয়ে চিকিৎসা করে তত উন্নতি হবে না, কারণ এই সমস্ত রোগ বা এই সমস্ত রোগ নির্ণয়ের ক্ষেত্রে সামাজিক পটভূমি, শিক্ষা, ধর্ম এগুলি খুব ইম্পর্টেন্ট। আমাকে মনটা বুঝতে হবে, জানতে হবে। আমি একজন আপনার মনটা, আমি যেহেতু ধর্মের কথা বললেন, যে এই যে ভায়োলেন্ট হয় অনেক তরুণদের মধ্যে, দেখি যে তারা অনেক ধরনের মানে এই জঙ্গিবাদের মধ্যেও প্রবেশ করছে, এখান থেকেও কি আসলে কখনো হয় কিনা, নাকি এটার সাথে সম্পৃক্ততা নেই? সিজোফ্রেনিয়াতে বলেছিলাম যে থট ডিসঅর্ডার, চিন্তা শক্তির ব্যত্যয় ঘটে। হ্যাঁ, এরকম চিন্তা হতে পারে যে সে কিন্তু মনে করতে পারে যে আমি অনেক কিছু করে ফেলবো, আমি রিভলিউশন করে ফেলবো, এরকমও হতে পারে। সেই ক্ষেত্রে ডায়াগনোসিসের মধ্যে সিজোফ্রেনিয়া থাকবে না, বাইপোলার মুড ডিসঅর্ডার বা মেনিয়া বলে একটা ব্যাপার আছে। সেই ক্ষেত্রে তখন ডায়াগনোসিসটা সম্ভবত ওই রকম হবে। আমার মনে হয় ঠিক আছে যে জঙ্গিবাদের সাথে বা ইয়ার সিজোফ্রেনিয়া এটা ওইভাবে যাবে না, কারণ এখানে তো ভলিউশন এগুলো সব কমে যায়, তো এটার সাথে এটা কম। আর ধর্ম দিয়ে এটাকে ট্রিটমেন্ট করারও অন্যান্য যেগুলো অ্যাংজাইটি রিলেটেড আছে ওইগুলোর সাথে আপনি হয়তো ওই করতে কাউন্সেলিংয়ের সময় এই যেহেতু রুগীদের যেহেতু রিসিপ্টার, আমরা যখন একটা ওষুধ প্রয়োগ করি ওই ওষুধটা কাজ করার জন্য ব্রেনের রিসিপ্টার থাকতে হয়, তদ্রুপ আপনার কাউন্সেলিং করার জন্য, সাইকোথেরাপি দেওয়ার জন্য ওই লোকটাকে রিসিভ করতে হয়, বুঝতে হয় যে আমাকে ডাক্তার সাহেব এটা বলছেন। সিজোফ্রেনিয়া রুগীদের যেহেতু ইনসাইট থাকে না, তাদের কাউন্সেলিং বা সাইকোথেরাপি প্রাথমিকভাবে কাজ করে না। ওষুধ দেওয়ার পর যখন তার মধ্যে এই ইনসাইটটা রিগেইন হয়, সে বুঝতে পারে আমি এতদিন ধরে মানসিক রোগী ছিলাম, তখন কাউন্সেলিং বা সাইকোথেরাপি কাজ করে। সো এই ধর্মীয় যে এটা তো এক ধরনের মোটিভেশন, এক ধরনের কাউন্সেলিং, এইটা ওই সাইকোটিক রোগীদের উপরে তেমন কাজ করে, নিউরোটিক রোগীদের উপরে কাজ করে। স্যার, আমি একটা অন্য একটি প্রসঙ্গে যাব যে আমরা সব রোগেই দেখি যে চিকিৎসকের এক ধরনের সংকট আছে, পর্যাপ্ত ট্রিটমেন্ট ওইভাবে হচ্ছে না। সরকারের কথা যদি বলি, সাপোর্ট আসলে আপনারা কেমন পাচ্ছেন? চিকিৎসা কোন লেভেলের হচ্ছে? কোনো ধরনের প্রতিবন্ধকতা আসলে দেখেন কিনা? আরও কিছু ভালো হতে পারতো কিনা, কি মনে হয়? ভালোর তো শেষ নেই, উন্নতি তো সব জায়গাতে হতে পারে আর কি। তো প্রথম যে কথা বলছিলাম যে আমাদের আসলে সমাজের বৈজ্ঞানিক ভিত্তি চিকিৎসার সেটারই অভাব। আমরা এখনও কিন্তু মনোরোগ বিশেষজ্ঞর সংখ্যা তত বেশি না, জেলা পর্যায়ে সমস্ত জেলায় কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ নেই। শুধু মেডিকেল কলেজ, যেটা প্রফেসর ওয়াহাব বলেছেন, মেডিকেল কলেজগুলিতে প্রফেসর আছেন বা চিকিৎসক আছেন, কনসালটেন্ট আছেন, প্রত্যেক জেলাতে কিন্তু সেই কনসালটেন্ট নেই। সুতরাং এখন পর্যন্ত
খুব দূরগোড়ায় মানুষের পৌঁছে গেছে মানসিক চিকিৎসার ব্যাপার, সেটা কিন্তু না। বাট এখন চেষ্টা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার অর্থাৎ উপজেলা লেভেলেও এই প্রাইমারি হেলথ কেয়ারে মনোরোগ চিকিৎসাটাকে সম্পৃক্ত একটা করার ফোন জন্য। নিয়ে আমরা জি, পরে please। কথায় যাচ্ছি। দর্শক, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিজওয়ানুর রহিম, আমি ময়মনসিংহ থেকে বলছি। জি বলুন। আমার সমস্যা হচ্ছে আমার অস্থিরতা, প্রচুর পরিমাণে পানি খাই, একটু পর পর পেশা লাগে আর একটু পর পর প্রস্রাব করি, প্রচুর প্রস্রাব করি। কয়েকদিন আগে ডায়াবেটিস টেস্ট করাইলাম, তো ডায়াবেটিসের কোনো সমস্যা নাই। পরে নটিন 25 নামে একটা ওষুধ দিতে দিন খাইছি, আমার প্রচুর ঘুম হচ্ছে, প্রচুর পরিমাণে ঘুমাই। আর আমার আম্মারও এই ধরনের অস্থিরতার সমস্যা আছে। ফ্যামিলিগত নাকি নিজের আম্মু প্রচুর টেনশন করে, প্রচুর জি জি, এটা উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি ডিসঅর্ডার, আপনার যেটা রোগটাতে ভুগছেন, আপনার আম্মুর আছে এবং আপনার হতে পারে, এটাও ফ্যামিলিয়াল কিছু থাকে, সেই জন্য ওইখান থেকেও হতে পারে, আবার অন্যান্যভাবেও হতে পারে। এটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, নট্রিপ্টালিন দিয়ে আপনি চিকিৎসা করছেন, এটাও একটা পদ্ধতি। আমার মনে হয় চিকিৎসাটা ঠিক আছে, ঘুমটা এটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে হচ্ছে। আপনি এটাতে থাকতে পারেন, আবার ইচ্ছা করলে এই ওষুধ বদলিয়ে অন্য ওষুধও যেতে পারেন। আমাদের অনেক রকম অপশান আছে, অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ অনেক রকম আছে, সেগুলি করতে পারেন। কিছু আপনি মেডিটেশন, এক্সারসাইজ, রিল্যাক্সেশন এগুলিও কিন্তু প্র্যাকটিস করে দেখতে পারেন, তাহলেও আপনার কমবে। স্যার, আমরা যেখানে ছিলাম যে সংকটের কথাটা, সংকট আমরা যে ধন্যবাদ, আমরা বলছিলাম যে সব জেলায় কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ, কিন্তু স্যার এখন আমরা দেখছি যে ওই যে কাউন্সেলিং যেটা বলে, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের এক ধরনের নিয়োগ হচ্ছে আর কি, যারা মনোরোগ বিদ্যা অথবা মনোবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়, এটার সাথে মনোচিকিৎসাবিদ, এটা আসলে তারা কতটুকু সাপোর্ট দিচ্ছে? কাউন্সিলর তাদের যে রোলটা আমি সেটা বলবো, স্কুল কাউন্সিলিং বা এডুকেশনাল কাউন্সিলর তারা কিন্তু সাইকিয়াট্রিস্ট না। রোগ নির্ণয়টা কিন্তু তারা হয়তো কিছু আইডেন্টিফাই করতে পারবে এবং সেই হিসাবে কিছু কাউন্সিলিং করতে পারবে। বাট আমি যেটা বলেছিলাম, সিজোফ্রেনিয়ার মতো রোগটা কিন্তু কাউন্সিলিংয়ে কাজ করবে না, কারণ এ তো চিন্তা চেতনার অসুবিধা, রোগী তো নিজেই বুঝছে না। কাউন্সিলিং করার জন্য পূর্ব শর্ত হলো আপনাকে বুঝতে হবে, কমিউনিকেট করতে হবে, ইন্টারেক্টিভ হতে হবে, জিনিসের ডেপথে যেতে হবে। সিজোফ্রেনিয়া রোগী সেটা থাকে না, ড্রাগ নিতে হবে, তারপরে একটা পর্যায়ে গিয়ে হয়তো বা সে যখন সে বুঝবে তখন তার আপনি কাউন্সিলিং। চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে কি শুভ, এটা হলো একটা আমাদের বলি আমরা টিম ওয়ার্ক, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, নার্স, সোশ্যাল ওয়ার্কার, এটা মিলে এটা টিম। সো এক একটা যেটা আমাদের ব্রিগেড আজিজ বললেন যে এখানে সাইকোলজিক্যাল, সোশ্যাল, জেনেটিক বিভিন্ন পর্যায়ে আছে। তো সেই ক্ষেত্রে যারা মনোচিকিৎসাবিদ তাদের একটা ভালো ভূমিকা আছে এবং তারা সেই ভূমিকাটা রাখছে। এবং যখন তারা এই রোগীগুলো পায় এবং ডাইরেক্ট ট্রিটমেন্ট লাগবে, তখন আবার তারা আমাদের কাছে রেফার করে। এক্স্যাক্টলি আমরা যখন এই সিজোফ্রেনিক পেশেন্ট যখন দেখবো যে কাউন্সিলিং লাগবে বা সাইকোলজিক্যাল সাপোর্ট লাগবে, আমরা এই রোগীগুলো তাদের কাছে রেফার করি। সো আমাদের মধ্যে এরকম একটা ব্রিজিং আছে এবং সেইভাবেই চিকিৎসাগুলো হচ্ছে। আর সারা দেশময় যে সাইকিয়াট্রিস্টের সংখ্যা এটা ডেফিনেটলি অপ্রতুল, কিন্তু অপ্রতুল হওয়া সত্ত্বেও আমরা যে বললাম যে ট্রেনিং দিচ্ছি, যারা এমবিবিএস ডাক্তার তাদেরকে বেশি না, মানে উইদিন 15 days, 1 মাস যদি আমরা সাপোর্ট দিই, করি, ট্রেনিং দিই, তাহলে তারা ওই উপজেলা পর্যায়ে এই চিকিৎসা, মানে যেই ভাবনাটা আপনি ভাবছেন, সরকার কি আসলে মানে এরকম কোন মানে কাজে, সরকার তো আমরা ইনস্টিটিউটে কিন্তু করছে কিনা আসলে ডাইরেক্টর ওনারা ইনস্টিটিউশন থেকে অথবা মানে নতুন কিছু হচ্ছে কিনা সামনের দিনে, সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে এগুলো উদ্যোগ নিচ্ছে এবং ট্রেনিং দেওয়া হচ্ছে। কিন্তু ওইরকম একটা ভালো কিছু হওয়ার মতো এইভাবে মনে হয় একটু কম হচ্ছে। একটা খুব একটু ইম্পর্টেন্ট কথা বলি, বর্তমানে যারা সাইকিয়াট্রিস্ট আছে এই ইয়াং জেনারেশন, তারা কিন্তু সাইকিয়াট্রিকে অ্যাওয়্যার করার জন্য, মানে সচেতনতা বাড়ানোর জন্য প্রচুর কাজ করছে। আচ্ছা। এবং এই হিসাবে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। যারা সাইকিয়াট্রিস্ট এখন যারা আছেন তারা কিন্তু প্রফেশনালিও, পেশাগতভাবে যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছেন। সরকার ডেফিনেটলি সাইকিয়াট্রিস্টদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন এবং আমরা যতদূর জানি যে মেডিকেল কলেজগুলিতে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত সাইকিয়াট্রিস্টের পদায়নের প্রক্রিয়া চলছে, একটা চেষ্টা চলছে যে জেলা পর্যায়েও সাইকিয়াট্রিস্ট পদায়ন হবে। মেডিকেল কলেজে সাইকিয়াট্রিস্টের এখন পরিমাণ কম, আরও যাতে পদায়ন হয় সেগুলির জন্য যথেষ্ট কাজ হচ্ছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আপনি এগুলি করতে হলে সাইকিয়াট্রিস্ট তৈরি করতে হবে। বিএসএমইউ বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, তারা সাইকিয়াট্রিস্ট তৈরি করছে। এখানে এমডি কোর্স হচ্ছে, এফসিপিএস কোর্স হচ্ছে। সেনাবাহিনীতেও কিছু চিকিৎসক আমরা তৈরি করছি।
যথেষ্ট আশাব্যঞ্জক। আমার মনে হয় যে সব পর্যায়ে থেকেই চেষ্টা হচ্ছে যাতে এই সার্ভিসটা বাড়ে। স্যার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একটা কিছু করা হচ্ছে এরকম একটা কথা আপনি বলছিলেন তখন। আমি যেটা বলছিলাম প্রাইমারি হেলথ কেয়ারের কথা বলেছি, সেটা প্রাইমারি হেলথ কেয়ার কমিউনিটি ক্লিনিকে হতে পারে, যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে পারে, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে হতে পারে, যেখানে একজন চিকিৎসক আছেন, তিনি ওই সাধারণ চিকিৎসা প্রাথমিক চিকিৎসার পাশাপাশি সেখানে সাইকিয়াট্রিক সার্ভিসটাকে উনি এটার সাথে সম্পৃক্ত করবেন। এই ট্রেনিংটাও দেওয়া হচ্ছে এবং এটা সরকারের প্রভিশন আছে যে প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসার সাথে এটাকে সম্পৃক্ত করা। উত্তরে একটা কথা প্রথমেই বলা যায় যে এটা অপ্রতুল, আমাদের অনেক অপ্রতুল, অনেক কম। সেই ক্ষেত্রে আমাদের উপর অনেক বার্ডেন। যেমন উপজেলা থেকে টেলিফোন করে আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছে। এখন এইটা যদিও অতটা সাইন্টিফিক না, কিন্তু সে একজন ওঝা কবিরাজের কাছে যাবে, তার চেয়ে উপজেলা হেলথ কমপ্লেক্সের ইউএইচএফপিও আমার কাছ থেকে টেলিফোন করে যদি একটা চিকিৎসা দেয়, দ্যাট ট্রিটমেন্ট উইল বি মাচ বেটার। তো আমরা ওই কনসিডারেশন, ওইখানে যদি এরকম একটা লোক থাকে, আজকে কিন্তু আমাদের বর্তমান সরকার আগে 6000 ডাক্তারের একটা ইয়ে দিয়েছে, আজকে 39 BCS এর হলো 4000 ডাক্তার নেবে। এই 4000 ডাক্তার কিন্তু এই জেলা উপজেলা পর্যায়ে চলে যাবে, সাব সেন্টারে চলে যাবে। কাজে এই সমস্ত ডাক্তারদেরকে যদি আমরা ট্রেনিং দিতে পারি, এবং তারা তো মেডিকেল কলেজগুলোতে সাইকিয়াট্রি পড়ে গেছে, আরেকটু ট্রেনিং দিলে তারা মাস বেটার চিকিৎসা ওখানে দিতে পারবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসেছি, অনেকক্ষণ আলোচনা হলো। দর্শকদের উদ্দেশ্যে আপনারা দুজনই একটু পরামর্শ দিবেন আর কি। আমি প্রথমে আপনার কাছে যাব। দর্শক উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে যে আমরা টেলিভিশনে অথবা পত্রিকায় যে লেখালেখিগুলো করি, এটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনে, যে এটা মানে ভয়ের কিছু নাই, এটা একটা রোগ। এই মানসিক রোগগুলো এক ধরনের রোগ, শারীরিক রোগের মতো বিজ্ঞানভিত্তিক চিকিৎসা আছে। আপনি এটা না লুকিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে নেন, এটাকে গ্রহণ করে, ইয়েস আমার রোগ হয়েছে, আমার ভাইয়ের রোগ হয়েছে, আমার বউয়ের রোগ হয়েছে, এবং চিকিৎসকের কাছে আসেন এবং আমরা চেষ্টা করবো এটার চিকিৎসা দিতে। আমার কাছে না আসে অন্যজনের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, MBBS ডাক্তারের কাছে যান, মেডিকেল স্পেশালিস্টের কাছে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আলটিমেটলি আমাদের কাছে তারা পাঠাবে, অথবা সে প্রাথমিক চিকিৎসা দেবে। অতএব এই রোগটাকে অ্যাকসেপ্ট করেন এবং এটার একটা বিজ্ঞানভিত্তিক চিকিৎসা নেন। এটা আমার শেষ কথা। স্যার আপনি বলবেন। মানসিক রোগ অন্য 10টা রোগের মতোই, শারীরিক রোগের মতো প্রত্যেকটা মানসিক রোগের বৈজ্ঞানিক ভিত্তি আছে, এবং আপনারা বিভ্রান্ত হবেন না। এটা জিনে ধরা ভূতে ধরা কোনো রোগ না, এটা বৈজ্ঞানিক রোগ এবং বৈজ্ঞানিক চিকিৎসা আছে। আর একটা ইম্পর্ট্যান্ট ইস্যু হলো, কেউ লুকাবেন না, লুকালে কিন্তু ঠকবেন, এবং লুকালে কিন্তু আপনার সন্তান, আপনার স্বামী, আপনার স্ত্রী অনেক ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং না লুকিয়ে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, চিকিৎসকের কাছে যাবেন। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমি বলি এখানে, ডায়াবেটিস কিন্তু কোনোদিন ভালো হবে না, হাইপারটেনশন কোনোদিন ভালো হবে না, ব্রঙ্কিয়াল এজমাও ভালো হবে না। সকল মানসিক রোগের আউটকাম প্রগনোসিস অনেক ভালো। এমনকি আজকে যে সিজোফ্রেনিয়ার কথা বলছি, তারও 25% সিজোফ্রেনিয়া কমপ্লিটলি ভালো হয়ে যেতে পারে। সুতরাং বৈজ্ঞানিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন। একজন সুস্থ থাকতে হলে, সুস্থ মানুষ হতে হলে আপনার সুস্থ মন থাকতে হবে। এই সুস্থ মনের জন্য আপনাকে মানসিক রোগের চিকিৎসকের শরণাপন্ন হন, সুস্থ থাকুন। ধন্যবাদ এই বদ্যিবাড়িতে এসে আমাদের দর্শককে এবং সবাইকে প্রশ্নের উত্তরের পাশাপাশি খুব চমৎকার বিশ্লেষণ করার জন্য আপনাদের আন্তরিকভাবে আবার অভিনন্দন জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যাবার আগে আপনাদের আবারও বলছি, সিজোফ্রেনিয়া মূলত চিন্তার বৈকল্য। যখন আপনার পরিবার, প্রিয়জন বা আশেপাশের কাউকে, মানুষকে অতিমাত্রায় সন্দেহ করতে দেখবেন, একা একা কথা বলতে বা একা একা থাকতে দেখবেন, এছাড়াও কেউ যদি অপরিষ্কার থাকে, অন্য মানুষকে আঘাত করার চেষ্টা করে, অথবা কোনো কোনো ক্ষেত্রে খুন করারও চিন্তা মাথায় নিয়ে আসে, তাহলে অনতিবিলম্বে তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে আসুন। আজ এই পর্যন্তই। আগামী শুক্রবার ঠিক রাত 8টায় দেখা হবে বদ্যিবাড়িতে। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর চোখ রাখুন সময়ে।